২০২২ সালে ইয়ার লাপিড এবং নাফতালি বেনেটের নেতৃত্বে ইসরায়েলের তথাকথিত ঐক্য সরকার গঠিত হওয়ার পর শুধুমাত্র এই আমলেই দখলকৃত পশ্চিম তীরে ১,০০০-এর বেশি ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয় এবং প্রায় ১৫০ জনকে হত্যা করা হয়, যাদের মধ্যে বহু সংখ্যক ছিল নাবালক। এর বাইরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণে কার্যক্রম অব্যাহতভাবে চলছে। তাছাড়া এই সময়ের মধ্যে ফিলিস্তিনি বন্দীদের অবস্থা আরও খারাপ হয়েছে। আল-আকসা মসজিদ নিয়মিত হুমকির মুখে থেকে গেছে। ফিলিস্তিনের রাজনৈতিক পরিস্থিতি যেমন হোক না কেন, গত এক দশকে ইসরায়েলে চরম ডানপন্থী আরও তীব্রভাবে জেঁকে বসেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ নিরাপত্তা সমন্বয় থাকা সত্ত্বেও মাহমুদ আব্বাসের নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনীও নিয়মিতভাবে শরণার্থী ক্যাম্পে অভিযান পর্যন্ত চালিয়েছে। তাছাড়া মাহমুদ আব্বাস কখনোই অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা রোধে কোনো কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে পারেনি। কার্যত ইসরায়েল ধারাবাহিকভাবে এমনভাবে এগিয়েছে যাতে ফিলিস্তিন ইস্যুকে অপ্রাসঙ্গিক করে তোলা যায়। বিশেষ করে তারা নিয়মিতভাবে নিজেদের মানচিত্রে ফিলিস্তিনি ভূখণ্ডকে সংযুক্ত করেছে। ইসরায়েলের কৌশল বুঝতে হলে ফিরে তাকাতে হবে ২০১৭ সালের একটি নীতিগত নথির দিকে, যার রচয়িতা ছিলেন বর্তমান অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। সেই নথিতে শরণার্থী ক্যাম্পগুলো ভেঙে ফেলার, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুর্বল করার এবং জোরপূর্বক বিতরণের মাধ্যমে একটি সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য কোনো ধারাবাহিক ভূখণ্ড গঠনের সম্ভাবনা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করা হয়। এরই অংশ হিসেবে ইসরায়েলিরা বিভিন্ন গ্রাফিতিতে ফিলিস্তিনিদের মন ভেঙে দেওয়ার মতো অনেক কথা লিখেছে। পশ্চিম তীরেও এমন দেয়ালিকা ও গ্রাফিতি নিয়মিতই দেখা যায়। ইসরায়েলিরা এখন যত অন্যায় করছে, এর সবই হামাসের ৭ই অক্টোবরের প্রতিক্রিয়ায় করছে এমন সরলীকরণ করলে গোটা আলোচনায় সংকুচিত হয়ে যায় এবং ইসরায়েলকে বৈশ্বিক মঞ্চে তাদের চলমান নৃশংসতাগুলোর বৈধতা প্রদানের সুযোগ এনে দেয়।